বন্ধুরা, কিছুদিন আগেই এ রাজ্যে খোদ কলকাতায় পা রেখেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এবং তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর নিয়ে রীতিমতো হইচই বেঁধে গিয়েছিল। কেননা শুক্রবার দিন একটি অনুষ্ঠান ছিল, ওই কলকাতা বার লাইব্রেরির 200 বছরের পূর্তি অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি, সেই হিসেবে তিনি এসছেন, সেই নিয়ে কারোর কোনো বক্তব্য ছিল না। কিন্তু পরের দিন শনিবার গোটা দিনটায় তিনি নাকি কলকাতায় থাকবেন, এবং সেখানে একটি বাইপাসের ধারে একটি বেসরকারি হোটেলে সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একান্ত বৈঠক হবে। এবং সেই নিয়ে সকলেই তখন প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। ইনফ্যাক্ট আমরাও সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম যে সত্যিই কি এ ধরনের বৈঠক করা যায়। কেননা এই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন, তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কথা ছেড়ে দিন, স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এই ধরনের কোনো দিন একান্ত বৈঠক করেছেন? এবার আরও প্রশ্নটা জটিল হচ্ছিল একটাই কারণে, কেননা মুখ্যমন্ত্রী আদতে তো একজন বিচার প্রার্থী। একজন বিচার প্রার্থী কি সরাসরি বিচারপতির সঙ্গে এই ধরনের একান্ত বৈঠক করতে পারেন? সেখানে বিচার তো প্রভাবিত হতে পারে, সেই সংক্রান্ত আলোচনা হতে পারে, সেই নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং সেই ওঠাটাই স্বাভাবিক। কেননা এই রাজ্যে বর্তমানে রাজ্য সরকারটা চালাচ্ছে কার্যত হাইকোর্ট। প্রতিটি বিষয়ে দুর্নীতি এবং অনিয়ম আছে বলে বিরোধীরা অভিযোগ করছেন, এবং সেই নিয়ে কলকাতা হাইকোর্টে তারা মামলা করছেন, এবং সেখানে বিচার করে যেটা পাওয়া যাচ্ছে যে সত্যিই বিরোধীদের অভিযোগ সত্যি। এবং এখানে এই যে অনিয়ম হচ্ছে, এই যে দুর্নীতি হচ্ছে, তার জন্য আইনের থাপ্পড় খেতে হচ্ছে। এবং তারপর বাঁচার শেষ মরিয়া চেষ্টা হিসেবে রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের পয়সা নয়ছয় করে কোটি কোটি টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করছে, এবং সুপ্রিম কোর্টে সেই মামলাগুলো যাচ্ছে। এবং সেই মামলাগুলো নিয়ে অদ্ভুত অদ্ভুত রায় আসছে সুপ্রিম কোর্ট থেকে, দিনের পর দিন ফেলে রাখা হচ্ছে, সেই মামলার শুনানি হচ্ছে না, এবং তার ফলে ন্যাচারাল জাস্টিস যেটা, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের এই আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি এই রাজ্যে শাসক দলের একাধিক নেতা দুর্নীতির দায়ে যুক্ত, এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সেই নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন রয়েছে যে কেন এদের গ্রেপ্তার করা যাচ্ছে না। অথচ সুপ্রিম কোর্ট এই সব মহানুভবদের দেখে অসম্ভব রকম সংবেদনশীল। তাদের মামলা পৌঁছলেই সমস্ত মামলা ছেড়ে দিয়ে সবার আগে সেই মামলা শুনতে হবে, এবং যাতে ওই যাদের দুর্নীতিতে নাম জড়িয়েছে তারা সামান্যতম অসুবিধায় না পড়েন, বিদেশ ভ্রমণ থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি পান, তার ব্যবস্থা সুপ্রিম কোর্ট করছে। এবং এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছিল। আর সেই জায়গায় এই একান্ত বৈঠক হলে আগামী দিনে হতে চলা মামলা, সেগুলো সুপ্রিম কোর্টে কি সত্যিকারের বিচার পাবে, নাকি বিচারের বাণী নিবিড়ে নীরবে কাঁদবে, এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছিল। কিন্তু জুলাই মাস পড়তে না পড়তেই যে খবর এলো, একটি দুটি নয়, তিনটি খবর এলো, সেখান থেকে তো মনে হচ্ছে এবার যে যদি সেই ধরনের কোনো বৈঠক হয়ে থাকে, সেই সাক্ষাৎ হয়ে থাকে, তার সুফল ফলতে শুরু করেছে। সুপ্রিম কোর্টে আবারও খেলা শুরু হয়ে গেছে, এবং তার ফলে এই রাজ্যের দুর্নীতিবাজরা এবার আনন্দে বগল বাজাতে পারেন, আখেরে তাদের কিচ্ছু হবে না। কেননা সুপ্রিম বাবা আছে, সুপ্রিম কোর্টের যে সিস্টেম তৈরি করে দেওয়া হয়েছে, তাতে দুর্নীতি করেও বহাল তবিয়তে পায়ের উপর পা তুলে তারা আয়েশ করতে পারবেন। আর যাদের সমস্ত কিছু গেছে, যাদের উপর দুর্নীতি হয়েছে, তারা বসে বসে আঙুল চুষবে। এই বিচার ব্যবস্থাটাই কি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টে চলছে? সেই প্রশ্নটা কিন্তু আজকের পর থেকে আরও জোরালোভাবে উঠে গেল। কেন, কোন প্রসঙ্গে কথা বলছি, অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করব, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, তিনটি ইনসিডেন্ট হয়েছে যেটা নিয়ে এই প্রশ্নটা আরও জোরালোভাবে হচ্ছে। প্রথম যে ইনসিডেন্ট, সেটা হচ্ছে ডিএ মামলা। আপনারা জানেন যে এই ডিএ যে মামলাটা, সেটা দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়ার জটে আটকে রয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, এই ডিএ নিয়ে যেহেতু সরকারি কর্মচারীদের ব্যাপার, সরাসরি তো এটা কোর্টে মামলা হয় না, প্রথমে স্যাটে যেতে হয়, অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেটা রয়েছে, সেইখানে যেতে হয়। এখন মজার ব্যাপার হচ্ছে, এখানকার যারা বিচারপতি আছেন তারা সাধারণত হাইকোর্টের প্রাক্তন বিচারপতি হন, এবং যারা শাসক দলের অনুগত তারাই বিচারপতির চেয়ারে বসতে পারেন এই স্যাটের, এরকম একটা কানাঘুষো সবসময় শোনা যায়। এবং সেখানে প্রথম যে ডিএ মামলার রায় হয়, সেটা অনেকটা রিফ্লেক্টেড হয়ে যায়। কেননা প্রথম মামলাতেই বলে দেওয়া হয়েছিল না, ডিএ ফিএ রাজ্য সরকার মর্জি মতোই দিতে পারে, ওখানে কর্মচারীরা কোনো রকম ডিমান্ড করতে পারে না। এরপর এই নিয়ে হাইকোর্টে মামলা হয়, ডিভিশন বেঞ্চে যায়, বিভিন্ন রকম ছখানা মামলা হয়েছে, এবং প্রত্যেকটা মামলায় তারপরে রাজ্য সরকারের হার হয়েছে, যেখানে যে রায় এসছে তার নির্যাস একটাই,
যে ডিএ মারা সরকার, তোমরা ইমিডিয়েটলি ডিএটা দিয়ে দাও, এটা সাংবিধানিক অধিকার, এই অধিকার তুমি খর্ব করতে পারো না। এবং তোমাদের এই মামলাটিতে হার হয়েছে, ছটি পরপর 6বার হয়েছে। এবং সেই জায়গা থেকে বেসিক্যালি রাজ্য সরকারের হাতে আর কোনো অপশান ছিল না, এবং তারা হঠাৎ করে ঠিক করে একটা এসএলপি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টে দায়ের করবে। এখন সাধারণত যে মামলায় এরকম ছবার হার হয় সেখানে এসএলপি গ্রাহ্যই হয় না, কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল সুপ্রিম কোর্ট সেই এসএলপিটা গ্রাহ্য করলো। বেশ, তারা আবারও বিচার করে দেখবে যে পুরো ব্যাপারটা ঠিক আছে কিনা, এই 6টি রায় ভুল ছিল কিনা, ওই নাকি প্রথম রায় যেটা ছিল সেটাই ঠিক ছিল কিনা, তাতেও কোনো অসুবিধা নেই, বিচার হোক। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এসএলপি গ্রহণ করে তারা বিচার করবে, কারোর কিচ্ছু বলার নেই। কিন্তু এই এসএলপি গ্রহণ করার পর 6বার, একবার আধবার নয়, 6বার হয়েছে যেখানে ডেট পিছিয়ে গেছে। মামলা লিস্টিং হয়েছে, কিন্তু এমন জায়গায় লিস্টিং হয়েছে, এত নম্বরে লিস্টিং হয়েছে যে সেদিনকে সেই মামলা শোনার আর কোনো অপশান নেই। সুপ্রিম কোর্টে যে টাইম আছে সেই টাইমটা পেরিয়ে গেছে, ফলে একটা নেক্সট ডেট দেওয়া হয়েছে, এবং সেই ডেটটা কখনো 3 মাস কখনো 6 মাস করে হয়েছে। এই করে করে শেষ যে ডেটটি ছিল সেটা হচ্ছে 18ই মার্চ। এবার 18ই মার্চ যে মামলাটি হয়েছিল সেদিনকে শুনানি হয়নি। এবার বলা হয়েছিল যে এই 15ই জুলাই এই মামলাটি শোনা হবে, এবং শোনা হবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের যে ডিভিশন বেঞ্চ আছে সেই বেঞ্চে এই মামলাটি শোনা হবে। এখন সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন অবকাশ চলছে, 6ই জুলাই সেটা শেষ হচ্ছে, এবং 7ই জুলাই সুপ্রিম কোর্ট আবার খুলছে। ফলে তারপরের 7-8 দিনের যে মামলার লিস্ট রয়েছে সেই অ্যাডভান্স লিস্ট কিন্তু সুপ্রিম কোর্ট পাবলিশ করে দিয়েছে। এবং মজার ব্যাপার, এই ডিএ মামলাটা যেটা 15ই জুলাই শুনানির হওয়ার কথা আছে সেটা 174 নম্বরে লিস্টিং হয়েছে। এবার এই যে লিস্টিংটা বেরিয়েছে যেটা আমি জানছি, সেই লিস্টিংটা কিন্তু পার্টিকুলার বিচারপতি বা সেই এজলাসের লিস্টিং নয়, এটা সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের লিস্টিং বেরিয়েছে। এখন এটা ঋষিকেশ রায় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কত নম্বরে লিস্টিং হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে সবটা। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে সরকারি কর্মচারীরা মনে করছেন যে এবারেও কিন্তু এই মামলার শুনানি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। এখন এই যে শুনানিটা সুপ্রিম কোর্ট করছে না, প্রথমত এসএলপি এসব ক্ষেত্রে গ্রাহ্যই হয় না, সেটা গ্রাহ্য করলো কেন? আর করলো যখন, সেটাকে বিচার না করে এতদিন ধরে ফেলে রাখছে কেন? এর একটাই কারণ বেরোচ্ছে, সেটা হচ্ছে এই তৃণমূল সরকারকে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, যারা ডিএ মারা সরকার নামে পরিচিত হয়ে গেছে, তাদেরকে এক্সট্রা ফেসিলিটি দেওয়া। কেননা এই ডিএর টাকা যদি সরকারকে দিতে হয়, এই সরকার দেউলিয়া হবে, নবান্ন ছেড়ে দৌড়ে পালাবে, আর রাজ্য চালাতে পারছি না। এবং যদি সুপ্রিম কোর্টের সেই রায় মেনে না নেয়, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি রাষ্ট্রপতির কাছে আবেদন করবে যে এই রাজ্য সরকার আমাদের কথা মেনে চলছে না, এরা সরকার চালাতে ব্যর্থ, এই সরকারকে বরখাস্ত করো এবং সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করো। এতখানি ভয়ঙ্কর জায়গায় রয়েছে। এবং ডিএ যে টাকা আছে সেই টাকা দিতে গেলে এই মেলা খেলা মৎসব, যে টাকায় আপনার ট্যাক্সের টাকা, যেটা দিয়ে এরা ভোট কেনার রাজনীতি করে, সেইটা বন্ধ হয়ে যাবে। এমনকি বললাম তো, নবান্ন ছেড়ে পালানোর মতো অবস্থা হয়ে যাবে ডিএ নিয়ে, এতখানি সঙ্গীন অবস্থা। আর সেই জায়গায় সেই মামলা শুনবে না। কত লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক রয়েছেন যাদের এই ডিএর টাকা আটকে রাখা হয়েছে। তাহলে এই লক্ষ লক্ষ মানুষের স্বার্থ যেখানে একটা জনবিরোধী সরকার দিনের পর দিন লঙ্ঘন করছে, কোর্টের রায় থাকা সত্ত্বেও তারা মানছে না, তাহলে সেই সরকারটাকে এত ফেসিলিটি কেন দিচ্ছে সুপ্রিম কোর্ট? আর সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন একান্ত বৈঠক করছেন সেই রাজ্যের প্রধানের সঙ্গে বলে সংবাদ মাধ্যমে খবর বেরোচ্ছে? এই নিয়ে তো প্রশ্ন উঠবেই। শুধু ডিএ নয়, আরও আপনাদের মজার কথা শোনায়, আপনাদের দুর্নীতি মামলা নিয়ে একটা আপডেট শোনায়। সুপ্রিম কোর্টের কি ধ্যাসটামি চলছে, এই যে বড় বড় সব কথা বলে, সেটা কিন্তু এখান থেকেই স্পষ্ট হয়ে যাবে কি ধ্যাসটামি চলছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের একটা বড় ইস্যু এই মুহূর্তে দুর্নীতি মামলা। বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, এবং এই সরকারের আমলে একটি সেগমেন্টও নেই যেখানে দুর্নীতি হয়নি বলে বিরোধীরা অভিযোগ করেন। এবং এর মধ্যে একটা অন্যতম ব্যাপার হচ্ছে যে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি রয়েছে, নিয়োগ দুর্নীতি মামলা একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এই মামলার বিভিন্ন স্টেজ পেরিয়ে পেরিয়ে সেই মামলাও সুপ্রিম কোর্টে পৌঁছেছিল। যতবার হয় প্রত্যেকবারই তো এই যারা করাপ্টেড তাদের তো হার হয়, তাদের জেল যাত্রা নিশ্চিত হয়েছে, এবং আগামী দিনে আরও বড় রাঘব বোয়ালের নাম বেরোবে। তো সেটা সুপ্রিম কোর্টে পৌঁছেছে। এবার মজার ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্টের যে প্রশাসন আছে তারা এই মামলাটা হাইকোর্টের লোক আদালতে আবার ফিরিয়ে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার, কি সুইট ব্যাপার না? এবার লোক আদালতে কোন মামলা যায়, কেন যায়? দেখুন, লোক আদালত হচ্ছে এমন একটা বিষয় যেখানে ব্যক্তিগত মামলা,
যেটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যেতে পারে, সেটাকে সময় নষ্ট যাতে না হয়, বিচার যাতে সেখানে ডিলে না হয়, সেই জন্য লোক আদালতে পাঠানো হয় হাইকোর্টে। কিন্তু একটা দুর্নীতির মামলা যেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জড়িত, সেই যে সংস্থা এসএসসি বা প্রাইমারি যেগুলো রয়েছে তাদের যারা শীর্ষ আধিকারিক তারা সকলে জড়িত এবং তারা সবাই জেল খাটছে, তাহলে সেই মামলা তো ব্যক্তিগত স্তরের মামলা নয়। তাহলে এই মামলাগুলো লোক আদালতে পাঠানো হলো কেন? কোন জাদু বলে, কার অঙ্গুলি হেলনে, কার নির্দেশে? প্রশ্নটা তো উঠছে। এবার মজার ব্যাপার হচ্ছে, এই মামলাগুলো যখন লোক আদালতে উঠছে তখন সংশ্লিষ্ট যারা ব্যক্তি রয়েছেন, দুটো দুটো মামলা উঠেছে ইতিমধ্যে, একটা রমেশ মালিক আর একটা আরেকজন, কার আমি নামটা ভুলে গেছি। তো সেখানে তাদের যারা আইনজীবী আছেন তারা গিয়ে সেখানে বিচারপতিকে, লোক আদালতের বিচারপতিকে বলছেন যে দেখুন, এটা তো একটা সামগ্রিক দুর্নীতির মামলা এবং এত মানুষের স্বার্থ জড়িত আছে, এটা তো কোনো ব্যক্তিগত মামলা নয়, সুতরাং এই মামলাগুলো লোক আদালতে তো বিচার্য বিষয়ই নয়, এটা তো সুপ্রিম কোর্টে যখন গেছে সুপ্রিম কোর্টেই থাকার কথা। এবার এই কথা তারা বলছেন, এর ফলে কি হবে? এবার লোক আদালত বলবে যে হ্যাঁ হ্যাঁ সত্যিই তো এই বিচার, এগুলো এখানকার বিচার্য বিষয় নয়, এটা আবার সুপ্রিম কোর্টে যাবে, আবার ওখানে গিয়ে পড়ে থাকবে। কি অদ্ভুত, কি সুইট খেলা চলছে না ডিওয়াই চন্দ্রচূড়? কেন আসছেন, কেন বৈঠক করছেন, আর তারপরে এইগুলো কেন হচ্ছে? সত্যিই কি সারা ভারতবর্ষ যে যা রাজ্যটার দিকে তাকিয়ে আছে, দুর্নীতিতে ছেয়ে গেছে, সেই রাজ্যের জন্য আপনি জাস্টিসের ব্যবস্থা করছেন? জাস্টিস না দেওয়াটা, সেই বিচারটা না করাটাও তো আনজাস্টিস, সেটাই তো আপনার নেতৃত্বে হচ্ছে। এরপরও এই বিচারপতিকে মেনে নিতে হবে? ইনি আবার বড় বড় কথা বলবেন, কেন্দ্র সরকারকে বিঁধবেন, আর সেইগুলো আমাদেরকে মেনে নিতে হবে? তিনি নিজে কি করছেন? তার নেতৃত্বে সুপ্রিম কোর্টে কি চলছে, কোন খেলা চলছে? প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন না, কংগ্রেসের একটা লবি আছে, একটা ইকোসিস্টেম আছে, সেটারই তো রিফ্লেকশন দেখা যাচ্ছে। আরও মজার ব্যাপার দেখবেন, আরও মজার ব্যাপার একটা আজকে দেখাচ্ছি, রাজ্যপাল সংক্রান্ত মামলা। গতকাল একটি খবর দিয়েছিলাম যে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল। আর তারপরই আজকে অদ্ভুতভাবে একটি মামলা চলে গেছে সুপ্রিম কোর্ট এবং মামলাটি অ্যাকসেপ্টেড হয়েছে, যেটুকু খবর আছে। কী মামলা? আপনারা জানেন কিছুদিন আগে রাজভবনে একজন অভিযোগ করেছিলেন যে তার নাকি শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন এবং সেখানে সরাসরি সরাসরি যুক্ত রয়েছেন রাজ্যপাল। এই নিয়ে কলকাতা পুলিশ পৌঁছে গিয়েছিল, অনেক কিছু সিসিটিভি ফুটেজ চেয়েছিল, অনেক হইচই হয়েছিল এবং সেইখান থেকেই কিন্তু মুখ্যমন্ত্রীর ওই অশালীন বক্তব্য, যেটা রাজ্যপালের মনে হয়েছে তার সম্মানহানি হয়েছে, এবং সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। তো যিনি এখানে অভিযোগ করেছিলেন, কলকাতা হাইকোর্টে সেই মামলাটা কিন্তু ধোপে টেকেনি, কেননা একটা সাংবিধানিক রক্ষা কবচ রাজ্যপাল পদে থাকে, সেই জায়গা থেকেই কিন্তু এখানে পুলিশ তদন্ত করতে পারবে না, বা এই জায়গাটা রয়েছে। সেটা ঠিক না ভুল সেটা অন্য ব্যাপার, কিন্তু সাংবিধানিক সেই জায়গাটা রয়েছে অলরেডি, সেই জন্যই হাইকোর্টে এই মামলাটা টেকেনি। এখন এই যে অভিযোগ করেনি, তিনি একটা রিট পিটিশন করেছেন সুপ্রিম কোর্টে গিয়ে, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। এবং যিনি অভিযোগ করেনি তিনি বলেছেন যে তার নিজের এবং তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এই ব্যাপারটার পিছনে কাদের হাত রয়েছে এবং কারা একে সাহায্য করছে, সেটা তো আজকে রাজ্যবাসীর কাছে জলের মতো পরিষ্কার। সুতরাং নিরাপত্তা পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যেতে হবে কেন? তার পরিবারকে কি নিরাপত্তা এই রাজ্য সরকার দিতে পারছে না? ২ নম্বর হচ্ছে যে তার নাকি মানহানি হয়েছে, সেই সম্মানহানির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বেশ। ৩ নম্বর যে দাবিটা আছে, পুলিশ যাতে এই মামলার তদন্ত চালাতে পারে, সেই ব্যাপারটা যেন সুপ্রিম কোর্ট দেখে। এখন আবারও বলছি, একটা সাংবিধানিক রক্ষা কবচ আছে যেখানে রাজ্যপালের বিরুদ্ধে পুলিশ তদন্ত করতে পারে না, তাহলে এটা যখন সাংবিধানিক অধিকার আছে, সেই সংবিধানের যে জায়গাটা আছে, ধারাটা আছে, সেটা না বদলানো অবধি এটা তো চেঞ্জ হতে পারে না। তাহলে সেই নিয়ে যদি কেউ মামলা করে, সেই মামলাটা অ্যাকসেপ্ট হবে? মানে কালকে যদি কেউ বলে আমাকে চাঁদ পেরে এনে দিতে হবে সরকারকে, ওটাই সরকারের কাজ, এইটা আমি মামলা করলাম, তাহলে সেই মামলাটা অ্যাকসেপ্ট হয়ে যাবে? এবার সবথেকে মজার কথা, এই যে মামলা শুনানি হয়েছে সেখানে নাকি প্রশ্ন উঠেছে যে এই রক্ষা কবচটা রাজ্যপালের থাকবে কেন? খুব ভালো কথা, কিন্তু আবারও বলছি, এটা তো সংবিধান দিয়েছে, সংবিধানটা চেঞ্জ হবে কোথায়? লোকসভায়, রাজ্যসভায়, তারপর রাষ্ট্রপতির কাছে যাবে, সেটা সই হবে, এই অনেক কিছু ব্যাপার রয়েছে, সেটার সঙ্গে সুপ্রিম কোর্ট তো আইন পাল্টে দিতে পারে না। যেটা আইন করা আছে সেই আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট বিচার করবে। এই যে একটার পর একটা জিনিস হচ্ছে, দেখুন আখিরে সুবিধাটা কাকে দেওয়া হচ্ছে, এবং সেটা কি আইনের পথে হচ্ছে? সেটা কি আইন মেনে হচ্ছে? সুপ্রিম কোর্টের এই ভূমিকা, এটা কি প্রশ্ন তুলে দিচ্ছে না? তাহলে কলকাতায় কি সত্যিই সেই বৈঠক হয়েছে বেসরকারি হোটেলে, এবং তার ফলেই তার সুফল ফলতে শুরু করেছে, এবং রাজ্যবাসীর কপালে সুপ্রিম কোর্ট বড় সড়ো লবডঙ্কা দেখিয়ে দিচ্ছে? কি বলবেন ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে চলা সুপ্রিম কোর্টের এই সব আচার আচরণ, এই মামলা নিয়ে তাদের সিদ্ধান্ত পর্যবেক্ষণ নিয়ে?
যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।